হ্যালো, কেমন আছিস? সব ভালো তো? আগেরগুলো সব হয়েছিল? ঠিক আছে, আজকেও মিসলেনিয়াস প্রবলেম। ঠিক আছে, শুরু করছি 1 নম্বর থেকে। 1 নম্বরে আছে প্রপার ভ্যালু অফ প্রপার ফ্র্যাকশন ইজ ড্যাশ দেন 1। ভ্যালু অফ প্রপার ফ্র্যাকশন ইজ ড্যাশ দেন 1। প্রপার ফ্র্যাকশনের ভ্যালুটা একের চেয়ে লেস অর মোর। তো প্রপার ফ্র্যাকশনের ভ্যালু সবসময় লেস দেন 1। ঠিক আছে, প্রপার ফ্র্যাকশনের ভ্যালু সবসময় লেস দেন 1। এটা ছিল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভ্যালু অফ 7/2 হোল 1/2 ইজ ড্যাশ। এখানে এটাকে আমাকে একটু করে দেখাতে হবে কীরকম। 7/2 হোল 1/2 সমান হচ্ছে 7/2 হোল 1/2 সমান হচ্ছে 7/5/2 সমান 7 ইন্টু 2/5 14/5 2 হোল 4/5। তাহলে ভ্যালু অফ এটা হচ্ছে 2 হোল 4/5। এটা হবে 2 হোল 4/5। ঠিক আছে, এটা হলো 2 নম্বর। এবার দেখো নাম্বার 3। নাম্বার 3তে আছে 3.2 লিটার ডিভাইড 8 সমান ড্যাশ। তাহলে এখানে 3.2 ডিভাইড 8 সমান দিয়ে লিখব 3.2 ডিভাইড 8.0। তাহলে এখানেও একটা এখানেও একটা সমান হয়ে গেল। তাহলে এটা হবে 32 ডিভাইড 80 সমান হবে 0.4। দেখো এখানে 32 80 দিয়ে ডিভাইড করব, যাচ্ছে না, পয়েন্ট দাও, 0 দাও, 4 যা 320 0.4। তাহলে এটা সমান হবে 0.4 লিটার। 0.4 লিটার হলো। নাম্বার 4 হচ্ছে অ্যামং 0.39 and 0.4 greater 1 is ড্যাশ। এই দুটোর মধ্যে কোনটা বড়? তা কোনটা বড় তুমি কি বুঝবে? দেখো কি করে বুঝতে হয়। 0.39 0.4। এখানে 0-র পর পয়েন্টের পর দুটো ডিজিট আছে, এখানে একটা আছে, তাহলে এখানেও দুটো করে নিতে হবে। এটা হবে 0.40। এবার দেখো তাহলে এটা হলো কত 39 এটা হচ্ছে 40। তাহলে কোনটা বড়? গ্রেটার 1 ইজ এটা। তাহলে 0.4 এটা হচ্ছে গ্রেটার 1। ঠিক আছে, এবার নাম্বার 5। নাম্বার 5 আছে রেসিপ্রোকাল অফ 2.5 ইজ reciprocal of 2.5 is dash। তাহলে 2.5 এর রেসিপ্রোকাল
ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইড 2.5 ইকুয়াল টু হচ্ছে 1 ডিভাইড 2.5 সমান হবে 1 ডিভাইড 25/10 সমান হচ্ছে 1 ইন্টু 10/25 সমান 2/5 সমান 2/5। এটাকে আমি পয়েন্টেও কনভার্ট করতে পারি, সমান হবে 0.4 or 0.4, 2কে 5 দিয়ে ডিভাইড। ঠিক আছে, এটা হলো নাম্বার 5। এবার চলো কি করব, নাম্বার 6। নাম্বার 6-এ আছে product of 6.2 and dash is 9.3. Product 6.2 and dash is 9.3। এখানে কি করতে হবে, এই 9.3 ডিভাইড 6.2, তার মানে হচ্ছে 93 ডিভাইড 62। এবার 93কে 62 দিয়ে ডিভাইড করো, পয়েন্ট দাও 0, এটা তার মানে হচ্ছে 1.5। তাহলে এখানে হবে 1.5। হয়েছে, বেশ, এটা হলো নাম্বার 6। এবার আছে নাম্বার 7। নাম্বার 7-এ আছে 2/15 of what amount is rupees 1.20? 2/15 of what amount is rupees 1.20? তার মানে হচ্ছে 1.20 ডিভাইড 2/15, 1.20 ডিভাইড 2/15 সমান হবে 1.20 ইন্টু 15/2 ইন্টু 15/2, এটা কেটে দাও 0.60 সমান হচ্ছে 900, এখানে পয়েন্ট সমান ₹9 সমান ₹9। তাহলে অ্যান্সার কী হবে, therefore 2/15 of ₹9 is ₹1.20। ঠিক আছে, এটা হচ্ছে 7 নম্বর। এবার 8 নম্বরে কি আছে, 8 নম্বরে আছে 1/4 of which number is 3 more than its 1/5? 1/4 of which number is 3 more than 1/5 its 1/5? তাহলে 1/4 1/5 চেয়ে কত বেশি, 1/4 minus 1/5, 1/4 minus 1/5 সমান হচ্ছে 25 minus 4 সমান হচ্ছে 1/20, এত মোর। তাহলে এইটা মানেই হচ্ছে 3, এটা মানেই হচ্ছে 3, therefore 1/20 equal to 3, 1 equal to হবে 3 ডিভাইড 1/20 সমান 3 ইন্টু 20/1 সমান হচ্ছে 60। তাহলে অ্যান্সার কী হবে, যে therefore 1/4 of 60 is 3 more than its 1/5।
ঠিক আছে, 1/4 of 60 is 3 more than its 1/5. ওকে, এটা হলো 8 নম্বর। এবার আমরা যাব নাম্বার 9। নাম্বার 9-এ আছে a clock takes 6 seconds. A clock takes 6 seconds to strike 6 o'clock. A clock takes 6 seconds to strike 6 o'clock. What time will it take to strike 11 o'clock? What time will it take to strike 11 o'clock? এখানে এই যে টাইমটা লাগে, এই টাইমটা লাগছে ব্রেকের জন্য। তো 6 ক্লকের স্ট্রাইক 6 টাইমস হবে। তো এই 6 টাইমস স্ট্রাইকের জন্য তাকে ব্রেক দিতে হবে কত? 5 টাইমস, একবার কম। যদি দুটো স্ট্রাইক হয়, মানে দুবার যদি স্ট্রাইক হয়, তাহলে তাকে তার মাঝে ব্রেক হবে একবার। ঠিক আছে, তাহলে ছবার ঘন্টা বাজতে টাইম ব্রেক হবে 5 বার। আবার 11 বার ঘন্টা বাজতেও ব্রেক হবে 10 বার। 11 বার ঘন্টা বাজতে ব্রেক হবে 10 বার। ব্রেকটা অলওয়েজ হবে একবার কম। তাহলে আমরা কি লিখব? ফর 6 - 1 সমান 5 ব্রেক টাইম টেক্স 6 সেকেন্ডস। এই যে ব্রেক, এই যে টাইমটা 6 সেকেন্ড টাইমটা লেগেছে, এটা 6টা ঘন্টার জন্য নয়, এটা লেগেছে 5 বার ব্রেকের জন্যে। 5 বার ব্রেকের জন্য এই টাইমটা লেগেছে। বেশ, এবার কি পরের লাইনে কি? এভালুয়েটিভ মেথড। ফর 1 ব্রেক টাইম টেক্স 6/5 সেকেন্ডস। এবার ফর 11 - 1 সমান 10 ব্রেক টাইম টেক্স 6 × 10/5 সেকেন্ডস সমান হচ্ছে 12 সেকেন্ডস। হয়েছে? তাহলে অ্যান্সার লিখব কি? দেয়ারফর it will take 12 seconds to strike 11 o'clock. এটা অ্যান্সার। ঠিক আছে, it will take 12 seconds to strike 11 o'clock. হয়েছে? বুঝে গেল? এবার চলো নাম্বার 10। নাম্বার 10-এ আছে in a camp there are 100 days food for 1200 men. In a camp there are 100 days food for 1200 men. After 55 days 300 men left the camp. After 55 days 300 men left the camp. How many days the remaining food last for remaining men? How many days the remaining food last for remaining men? তাহলে কি বলছে? In a camp there are 100 days food for 1200 men. মানে 1200 মেনের 100 ডেজের ফুড আছে। এবার কি হয়েছে? আফটার 55 ডেজ, মানে 55 ডেজ খাওয়ার পর, মানে থেকেছে 1200 মেন থেকেছে, তার মানে 1200 মেন 55 ডেজ খেয়েছে। তাহলে ওই 55 ডেজের ফুডটা আর নেই। তাহলে আর কত দিনের ফুড আছে? 100 - 55, মানে 45 ডেজের ফুড আছে। তাহলে এই 45 ডেজের ফুডটা কজন খাচ্ছে?
আর 1200 ছিল, তার মধ্যে 300 মেন চলে গেছে, তাহলে আছে কত মেন? 900 মেন। তাহলে এই 45 ডেজের ফুডটা 900 মেনের কতদিন চলবে? ঠিক আছে, তাহলে কি লিখবো? লিখবো 1200 men have food for 100 minus 55 সমান হচ্ছে 45 days. 1200 men have food for 100 minus 55 সমান হচ্ছে 45 days. Therefore, one man have food for বেশি হবে 45 into 1200 days. এবার কি হবে? এবার হবে এবার হবে 1200 ছিল, 300 left, 900 men have food for কি হবে? হবে হবে 45 into 1200 by 900 days. এটা কেটে গেল, এটা কেটে গেল, 9 5 যা 45 সমান কত হচ্ছে? সমান হচ্ছে সমান হচ্ছে 60 ডেজ। ঠিক আছে, তাহলে কি হলো ব্যাপারটা? আর 60 ডেজ চলবে, তাহলে লিখবো হাউ মেনি ডেজ দ্য রিমেনিং ফুড লাস্ট ফর রিমেনিং মেন। দেয়ারফর দ্য remaining food last sixty days for remaining men. এটা আমাদের অ্যান্সার। সিক্সটি ডেজ ফর রিমেনিং মেন, এটা হলো অ্যান্সার। এটা হচ্ছে নাম্বার 10। এবার করব কি আমরা? নাম্বার 11। 11-এ কি আছে? 11 আছে এরিয়া অফ এ স্কোয়ার গার্ডেন ইজ 3600 স্কোয়ার মিটার। এরিয়া অফ এ স্কোয়ার গার্ডেন ইজ 3600 স্কোয়ার মিটার। ফাইন্ড ইটস পেরিমিটার। ঠিক আছে, এরিয়া অফ এ স্কোয়ার গার্ডেন ইজ 3600 স্কোয়ার মিটার, ফাইন্ড ইটস পেরিমিটার। তো পেরিমিটার বের করতে গেলে আমাকে প্রথমে কি বের করতে জানতে হবে? সাইড জানতে হবে, সাইড অফ দ্য স্কোয়ার। তো সাইড অফ দ্য স্কোয়ার আমাকে তাহলে প্রথমে বের করতে হবে। এরিয়া দেওয়া আছে, সাইড আমাদের দেওয়া নেই, তাহলে সাইডটা প্রথমে আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো সাইড ক্যালকুলেট করতে গেলে কি করতে হয় আমাদেরকে? সাইড ইকুয়াল টু সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ পেরিমিটার এরিয়া, স্কোয়ার রুট অফ এরিয়া। তাহলে কি বললাম? সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এরিয়া। তাহলে লিখতে হবে আমাদেরকে সাইড ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এরিয়া। লেখো, তাহলে লিখবো সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এরিয়া। ঠিক আছে, চলো লিখছি।
লিখছি সাইড অফ দ্য স্কোয়ার, এখানে লিখব কি সাইড অফ দ্য স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এরিয়া সমান হচ্ছে, এটা হচ্ছে স্কোয়ার রুটের সাইন, এটা হচ্ছে স্কোয়ার রুটের সাইন এটা। এবার এটাকে আমাকে কী করতে হয় জানো, এটাকে প্রাইম ফ্যাক্টরে কনভার্ট করতে হয়। এটাকে যদি আমি প্রাইম ফ্যাক্টরে কনভার্ট করি 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, এবার 3 দিয়ে যাবে, আবার 3 দিয়ে যাবে, এবার 5 দিয়ে যাবে, 5 হবে। ঠিক আছে, এটা হলো আমাদের। তাহলে কতগুলো ফ্যাক্টর আসছে, এগুলোকে রুট ওভার দিয়ে লিখব 2 × 2 × 2 × 2 × 3 × 3 × 5 × 5 হয়েছে। এইবার যখন এই স্কোয়ার রুটটা ওঠাতে হবে তখন আমাকে এই প্রত্যেক দুটোর জন্যে জোড়ার জন্য একটা করে নেব। তাহলে এটা হবে 2 × 2 × 3 × 5, এই দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা, এই দুটোর জন্য একটা, সমান হবে 60। এটা ইউনিটটা কি, ইউনিটটা হবে মিটার, যেটা স্কোয়ার মিটার ছিল তাহলে এটা হবে মিটার। হয়েছে, তাহলে এটা হচ্ছে সাইড পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, এরিয়া, এবার লিখব এরিয়া অফ দ্য স্কোয়ার, দেয়ারফর পেরিমিটার, পেরিমিটার অফ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 × সাইড, সমান হবে 4 × 60, সমান হচ্ছে 240 মিটার্স। হয়েছে, তাহলে আমরা কি লিখব, ফাইন্ড ইটস পেরিমিটার, দেয়ারফর দ্য perimeter of the square, perimeter of the square garden is 240 meters. Answer. ওকে, এটা গেল নাম্বার 11। এবার আমরা কি করব, নাম্বার 12। নাম্বার 12 আছে হোয়াট ইজ ট্র্যাপিজিয়াম। নাম্বার 12 আছে হোয়াট ইজ ট্র্যাপিজিয়াম। ঠিক আছে, ট্র্যাপিজিয়াম কি, ট্র্যাপিজিয়াম হচ্ছে a quadrilateral whose only one pair of opposite sides are parallel, whose only one pair of opposite sides are parallel। তো এটাই লিখব ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম হচ্ছে ট্র্যাপিজিয়াম a quadrilateral whose only one pair of opposite, only one pair of opposite sides
are parallel. A quadrilateral whose only one pair of opposite sides are parallel is called trapezium. Is called trapezium. কি হলো? A quadrilateral whose only one pair of opposite sides are parallel is called trapezium. যেমন কিরকম ছবিটা দেখো কিরকম হবে। ছবিটা হচ্ছে এটা একটা স্ট্রেট লাইন, এর নিচে এই প্যারালাল করে এটা একটা স্ট্রেট লাইন, এই দুটো এই সাইডটা আর এই সাইডটা আর এই সাইডটা, এই দুটো হচ্ছে প্যারালাল, এই দুটো হচ্ছে প্যারালাল, আর এই দুটো প্যারালাল নয়। কোনটা কোনটা? এইটা আর এইটা প্যারালাল নয়, এই দুটো শুধু প্যারালাল। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, এ বি সি ডি। তাহলে এ বি সি ডি ইজ এ trapezium whose AD and BC are parallel. AD and BC are parallel. Okay. হলো, এটা হচ্ছে নাম্বার 12। এবার চলো আমরা কি করব, নাম্বার 13। নাম্বার 13 কি আছে দেখো, 13 আছে at what rate of interest any amount will be double itself at 10 years. At what rate of interest any amount will be double itself at 10 years. মানে রেট অফ ইন্টারেস্ট কী হলে যে কোনো অ্যামাউন্ট 10 বছরে ডাবল হবে। ডাবল হবে বলতে অ্যামাউন্টটা ডাবল হবে, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ডাবল হয়ে যাবে। তার মানে এখানে কি কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে, এখানে ধরে নিতে হবে লেটস প্রিন্সিপাল ইকুয়াল টু ₹100, এটা আমরা ধরে নিলাম। প্রিন্সিপাল 100, তাহলে অ্যামাউন্ট কি হবে, অ্যামাউন্ট ইকুয়াল টু হবে ₹100 ইন্টু 2 সমান হচ্ছে ₹200। এবার কি, এবার দেখো তাহলে ইন্টারেস্ট কি হবে, ইন্টারেস্ট হবে ₹200 মাইনাস ₹100 সমান হচ্ছে ₹100। এটা হচ্ছে ইন্টারেস্ট। আর টাইম দেওয়া আছে, দেখো টাইম কি আছে 10 ইয়ার্স। এবার আমাকে বের করতে হবে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট সমান হচ্ছে I into 100 by P into T। I মানে হচ্ছে ইন্টারেস্ট ইন্টু 100 বাই P ইন্টু T। P মানে হচ্ছে প্রিন্সিপাল ইন্টু T মানে হচ্ছে টাইম। তাহলে সমান হবে I হচ্ছে কত 100 ইন্টু 100, P হচ্ছে কত 100 ইন্টু T হচ্ছে 10। এই 100 কেটে দাও, এই 0 কেটে দাও, সমান হবে 10%। এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত বেরোলো 10%। ঠিক আছে, বেশ। এবার তার মানে আমাকে অ্যান্সারটা লিখতে হবে। অ্যান্সার কী হবে, therefore the rate of interest
is 10%. Rate of interest is 10%. এটা অ্যান্সার। ওকে, এটা গেল নাম্বার 13। এরপরে আছে নাম্বার 14। নাম্বার 14 হচ্ছে ইনকাম অফ রাম ইজ 10% মোর দেন স্যাম। ইনকাম অফ রাম ইজ 10% মোর দেন স্যাম। What percent of Sam's income is less than Ram? What percent is Sam's income is less than Ram? তাহলে এখানে কার ইনকাম কম? স্যামের ইনকাম। তাহলে আমাকে এখানে ধরে নিতে হবে লেটস Sam's income is ₹100। স্যামস ইনকাম হচ্ছে ₹100। এবার রামের ইনকাম কি হচ্ছে 10% মোর। তাহলে রামস ইনকাম ইজ কী হবে 100 + 10 সমান হচ্ছে ₹110। এবার দেখো যখন রামের আয় 110 টাকা, রামস ইনকাম ইজ ₹110, দেন স্যামস ইনকাম ইজ ₹10 লেস। ঠিক আছে, তাহলে এখানে কি লিখব? when Ram's income is ₹110, then Sam's income is less by ₹10। তাহলে কি লিখলাম? when Ram's income is ₹110, then Sam's income is less by ₹10। এবার when Ram's income is ₹1, then Sam's income is less by 10/110। এবার এটা 100-এ কত? তাহলে আমার পার্সেন্ট হয়ে যাবে 100 10 into 100/110। এই জিরো কেটে দাও, সমান হচ্ছে 100/11 সমান হচ্ছে 901/11। এটাই হচ্ছে পার্সেন্ট। তাহলে স্যামস হোয়াট পার্সেন্ট অফ স্যামস ইনকাম ইজ লেস দেন রাম? তাহলে therefore Sam's income is 9/1/11% less than Ram। ঠিক আছে, এটা অ্যান্সার হলো। নেক্সট আর একটা আছে আমাদের সিম্পলিফাই 15। নেক্সট পেজে করি, এখানে আর হবে না। নাম্বার 15। নাম্বার 15-এ আছে 6 - 5 ফার্স্ট ব্র্যাকেট 1/5 minus 3/5 ডিভাইড থার্ড ব্র্যাকেট 4 minus সেকেন্ড ব্র্যাকেট 2 ডিভাইড ফার্স্ট ব্র্যাকেট 2 minus 2/5। ঠিক আছে, দেখো 6 - 5 ডিভাইড এটা সমান হচ্ছে 6 - 5
2 ডিভাইড এটা হবে 8/5, ঠিক আছে, সমান হবে 6 মাইনাস 5, এখানে অফ লেখো, কোনো সাইন নাই মানে অফ, এটা কেটে দাও, এটা কেটে 4 লিখবে। ফাইভ বাই ফোর, এটা এটা হবে 11/4 সমান কি হচ্ছে 6 মাইনাস 5 ইন্টু 3/5 ইন্টু 4/11, এই 5 কেটে যাবে, আর কেউ কাটছে না, সমান হচ্ছে 6 মাইনাস 12/11, এটা 54/11 সমান হবে 4 হোল 10/11, 4 হোল 10/11, এটাই আমাদের সিম্পলিফায়ার অ্যান্সার, ঠিক আছে। এই পর্যন্ত, আজকে এই পর্যন্তই ছিল, আবার পরের দিন এগুলো ভালো করে করবে, প্রবলেমগুলো সামগুলো ভালোই আছে, এই যে সিম্পলিফাইটাও ভালো আছে, রামস ইনকাম স্যামস ইনকাম এটাও ভালো অঙ্ক, ইন্টারেস্টটাও ভালো অঙ্ক, ওকে, এগুলো ভালো করে করবে। যাই হোক, যতগুলো পেরেছো করেছো, যেগুলো পারোনি সেগুলো মিলিয়ে নেবে, ওকে। আজকের মতো এ পর্যন্তই, আবার পরের ক্লাস